একটি বাড়ি কেবল কি কিছু ইট বালু আর সিমেন্টের কাঠামো, নাকি একটা আস্ত জাতির জন্ম ইতিহাস? আজ আমরা যে স্থানটিতে আছি সেটি কোনো সাধারণ ধ্বংসস্তূপ নয়। এর নাম ধানমন্ডি 32 নম্বর। 2024 সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন, ভাঙচুর এবং 2025 সালের শুরুতে ক্রেন বোলডোজার দিয়ে একে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পর দৃশ্যত এখানে এখন আর কোনো দালানকোঠা অবশিষ্ট নেই। এটি এখন স্রেফ একটি ভাঙ্গা বাড়ি, বা বলা ভালো একটি শূন্যস্থান। কিন্তু একটু থামুন, এই শূন্যতার দিকে তাকিয়ে বুক কেঁপে উঠে কেন? কেন ধ্বংসস্তূপের চারপাশে এক অদ্ভুত বাড়ি নীরবতা খেলা করে? সবচেয়ে বড় প্রশ্ন, কেন এখনো এই 2026 সালে, যখন চারপাশে রাজনৈতিক পরিবেশ থমথমে, যখন এখানে আসা মানেই চরম বিপদ, যখন এখানে পা রাখলে সাধারণ মানুষের মার খেতে হয়, হেনস্থার শিকার হতে হয়, তারপরেও 15 আগস্টে এক বুক বয় আর মাথায় জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ এখানে ছুটে আসার চেষ্টা করে? কেন একজন খেটে খাওয়া রিক্সা চালক, যার সাথে ক্ষমতার কোনো যোগসূত্র নেই, সেও সব বাধা উপেক্ষা করে এই ভাঙ্গা দেওয়ালের দিকে পা বাড়ায়? আজকের ভিডিওতে আমরা ক্ষমতার রাজনীতি নয়, বরং অন্বেষণ করব ধ্বংসস্তূপের গভীরে লুকিয়ে থাকা সেই অদম্য টান আর ইতিহাসের অমোঘ সত্যকে। এই বাড়িটির ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 60-70 বছর আগে। ধানমন্ডি 32 নম্বরের এই সাধারণ দোতলা বাড়িটি কেবল একটি পরিবারের বাসস্থান ছিল না, এটি ছিল স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রটির গর্ভগৃহ। বাঙালির প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল এই বাড়ির দেওয়ালগুলোর ভিতর থেকেই। 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের ঐতিহাসিক 6 দফা, যা ছিল বাঙালির মুক্তির সনদ, তার খসড়া তৈরি হয়েছিল এই বাড়ির ড্রয়িং রুমেই। 1969-এর গণ অভ্যুত্থানের পর যখন শেখ মুজিব কারাগার থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হলেন, তখন এই বাড়িটি হয়ে উঠল সারা দেশের মানুষের আশার বাতিঘর। 1970 সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করল, তখন 1971 সালের মার্চ মাসে এই 32 নম্বর বাড়িটি হয়ে উঠেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের অঘোষিত প্রশাসনিক কেন্দ্র। তখন গভর্নর হাউস বা সচিবালয় থেকে দেশ চলেনি, দেশ চলেছিল এই 32 নম্বরের একটি সাধারণ মানুষের বাড়ি থেকে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো, বাড়ির গেটের সামনে ভিড় করত শুধু একটি বার তাদের নেতার কণ্ঠ শোনার, একটি দিক নির্দেশনা পাওয়ার জন্য। আর 1971 সালের 25শে মার্চ কালো রাতে যখন পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট এর নামে ঘুমন্ত বাঙালির উপর গণহত্যা শুরু করলো, ঠিক তার আগ মুহূর্তে এই বাড়ি থেকে ওয়্যারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। তাই এই বাড়িটি কেবল একটি স্থাপত্য নয়, এটি আমাদের স্বাধীনতার প্রথম সাক্ষী। দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু হলেন দেশের প্রধানমন্ত্রী, পরবর্তীতে রাষ্ট্রপতি। প্রটোকল অনুযায়ী তার থাকার কথা ছিল সুরম্য গণভবনে, কিন্তু তিনি রাষ্ট্রীয় বিলাসিতা প্রত্যাখ্যান করে ফিরে এসেছিলেন তার এই প্রিয় সাধারণ ধানমন্ডি 32-এর বাড়িতেই। লুঙ্গি পরে সাধারণ মানুষের সাথে বারান্দায় বসে গল্প করা, সাধারণ ডাল ভাত খাওয়া, এই ছিল রাষ্ট্রপ্রধানের জীবন। এই বাড়িতেই বিশ্বনেতারা এসেছিলেন, ভারতের ইন্দিরা গান্ধী, মিশরের আনোয়ার সাদাত, যুগোস্লোভিয়ার জোসিপ ব্রুজ টিটো। তারা অবাক হয়ে দেখতেন একটি সদ্য স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান কত সাধারণ একটি বাড়িতে বাস করেন। কিন্তু ইতিহাসের সবচেয়ে নির্মম অধ্যায়টি রচিত হলো 1975 সালের 15ই আগস্ট। এই বাড়ির সিঁড়িতে, এই বাড়ির সুবার গড়ে বুলেটের আঘাতে জাজরা করে দেওয়া হলো বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে, তার সপরিবারে। অবসান ঘটল একটি অধ্যায়ের, বাড়িটি পরিণত হলো একটি রক্তাক্ত স্মারকে।
1994 সালে যখন একে স্মৃতি জাদুঘর করা হলো, তখন সাধারণ মানুষ সেখানে যেত সেই রক্তভেদা সিঁড়ি দেখতে, চশমা আর পাইপটা দেখে চোখের জল ফেলতো। কারণ মানুষ সেখানে গিয়ে ক্ষমতার দম্ভ দেখত না, দেখত প্রিয় নেতার সাধারণ জীবন আর আত্মত্যাগের চরম ট্র্যাজেডি। সময়ের চাকা ঘুরল। 2024 সালের আগস্ট মাসে রাজনৈতিক পরিবর্তন হলো, আর সেই খুব রাজনীতি আর তীব্র মেরুকরণের আগুনে পুড়ল এই ঐতিহাসিক বাড়িটি। প্রথমে ভাঙচুর, তারপর অগ্নিসংযোগ, আর সবশেষ 2025 সালের শুরুতে ক্রেন আর বোলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো পুরো কাঠামো। আজ এই বাড়িটি ভাঙ্গা, কোনো দেওয়াল নেই, কোনো ছাদ নেই, কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই স্থানটিকে ঘিরে তৈরি হয়েছে বর্তমানে এক ভয়ার্থ পরিবেশ। সাম্প্রতিক সময়ে দেখা গেছে 15ই আগস্টে এই রাস্তার আশেপাশে একদল মানুষ লাঠিসোঁটা নিয়ে পাহারা দেয়। কেউ যদি সেখানে ফুল দিতে যায়, কেউ যদি শুধু দাঁড়িয়ে একটু নীরবতা পালন করতে চায়, কিংবা পকেট থেকে মোবাইল বের করে একটা ছবি বা ভিডিও তুলতে চায়, তাকে ঘেরাও করা হয়। তাকে ফ্যাসিস্টদের দোষের অপশক্তির এজেন্ট তকমা দিয়ে চরমভাবে মারধর করা হয়, হেনস্থা করা হয়। আমরা দেখেছি কোনো রাজনৈতিক দলের বড় বড় নেতারা যখন নিজেদের সুরক্ষায় ব্যস্ত, তখন সাধারণ দিনমজুর রিক্সা চালক কিংবা সাধারণ কিছু তরুণ তরুণী সেখানে যাওয়ার চেষ্টা করছে এবং নির্মমভাবে মার খেয়েছে। মোবাইল তল্লাশি করে জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে যে মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি আমরা এই 32 নম্বরের মোড়ে দেখেছি, তা যে কোনো সভ্য সমাজকে লজ্জিত করে। কিন্তু প্রশ্ন হলো, এত মার, এত অপমান, এত বয়ের পরেও মানুষ কেন যায়? কিসের এই টান? মানুষ কেন যায়? এই প্রশ্নের উত্তর কোনো রাজনৈতিক দলিলের পাতায় মিলবে না। এর উত্তর লুকিয়ে আছে মানুষের মনস্তন্ত্রের এবং বাঙালিদের খাঁটি আবেগে। প্রথমত, কাঠামোর চেয়ে স্মৃতির শক্তি অনেক বেশি। মানুষ যখন ধানমন্ডি 32 নম্বরে যায়, তারা কোনো চমৎকার স্থাপত্য বা দালান দেখতে যায় না। দালান তো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ যায় সেই মাটির টান থেকে, যে মাটিতে একদা হেঁটে বেরিয়েছিলেন বাংলাদেশের স্থপতি। রাজনীতি মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে, ভয় দেখিয়ে মানুষকে গড়ে আটকে রাখতে পারে, কিন্তু মানুষের ভিতরের বিশ্বাস আর আবেগকে দেওয়াল তুলে আটকে রাখা যায় না। দ্বিতীয়ত, এটি এক ধরনের নীরব প্রতিবাদ। যখন কোনো সমাজের মত প্রকাশের স্বাধীনতা বা আবেগ প্রকাশের উপর জোরপূর্বক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়, তখন মানুষের মনস্তন্ত্র সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিদ্রোহ করে। মার খাওয়ার ঝুঁকি জেনেও যখন একজন মানুষ 32 নম্বরের ধ্বংসস্তূপের দিকে পা বাড়ায়, তখন সে আসলে নিজের অজান্তেই এক চরম মনস্তান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে, যে প্রমাণ করতে চায়, তোমরা ইট পাথর ভাঙতে পারো, কিন্তু আমার ভেতরের শ্রদ্ধাবোধকে ভাঙার ক্ষমতা তোমাদের নেই। সবচেয়ে বড় কথা, শ্রমজীবী ও সাধারণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। শেখ মুজিবুর রহমানের রাজনীতি গড়ে উঠেছিল এই দেশের কৃষক, শ্রমিক আর মেহনতি মানুষকে কেন্দ্র করে। আজ এত বছর পরও একজন সাধারণ রিক্সা চালকের কাছে তিনি কোন দলিলের প্রধান নন, তিনি আমাদের বঙ্গবন্ধু। এই সাধারণ মানুষগুলোর কোনো প্রাতিষ্ঠানিক স্বার্থ নেই। তারা আগামী নির্বাচনে কোনো বড় পদ, নমিনেশন পাওয়ার আশা করে না। তারা কেবল তাদের ভেতরের এক অদ্ভুত অন্তরের টান থেকে এক মুঠো ভালোবাসা আর শ্রদ্ধা জানাতে চান সেই নেতার প্রতি, যিনি এই জাতির মুক্তির জন্য জীবনের 1/4 সময় কারান্তরালে কাটিয়েছেন। ইতিহাসের একটা অদ্ভুত নিয়ম আছে, ইতিহাসকে কখনো জোর করে মুছে ফেলা যায় না। যারা আজ ক্ষমতার দম্ভে কুবের বসে ইতিহাসকে বোলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে চায়, তারা ভুলে যায় যে ইতিহাস কোনো ইটের দেওয়ালে বাস করে না, ইতিহাস বাস করে মানুষের হৃদয়ে। ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি আজ হয়তো একটি ধ্বংসস্তূপ, কিন্তু এই ধ্বংসস্তূপের দিকে চেয়ে থাকা প্রতিটি মানুষের চোখ আর মার্কে সেখানে যাওয়ার প্রতিটি চেষ্টা আমাদের একটি বড় সত্য মনে করিয়ে দেয়। স্থাপত্যের মৃত্যু হতে পারে, কিন্তু স্মৃতির কোনো মরণ নেই। স্বৈরাচার বা মব জাস্টিস সাময়িকভাবে রাজপথ দখল করতে পারে, কিন্তু মানুষের ভেতরের আদর্শিক টানকে রাতারাতি উপড়ে ফেলার শক্তি কারণেই। ধানমন্ডি 32 নম্বর আজ কোনো বাঙ্গা বাড়ি নয়, এটি বাঙালির আবেগ, স্মৃতি এবং ইতিহাসের এক
অবিনশ্বর প্রতীকী হয়ে চিরকাল টিকে থাকবে। আপনারা কি মনে করেন, এটি একটি দেশের ইতিহাস কি কেবল তারই স্থাপত্য নাকি মানুষের বিশ্বাস? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।